মোট মার্কস 200-এর মধ্যে কত স্কোর করতে হচ্ছে? 100 স্কোর করতে হচ্ছে। এটাকে তুমি ভালো পিওয়াই কিউ কেন দরকার? তার কারণ এক্সামের প্যাটার্ন বোঝার জন্য। সমস্ত সোশ্যাল মিডিয়া যা আছে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে, নিজেদেরকে লুকিয়ে নিতে হবে, পুরো গা ঢাকা দিয়ে দিতে হবে 2 মাসের জন্য, দিয়ে পরিশ্রম করতে হবে। এই 2 মাসে এতটা ভালো র্যাঙ্ক করা যায় কারণ আমার নিজের স্টুডেন্ট এই জায়গা থেকে বেরিয়েছে বলে আমি জোর গলাতে বলতে পারছি। এই 2 মাস যদি খাটিস বাবা, তোদেরকে আর সারাটা জীবন ভাবতে হবে না। সেটা আমি বুঝি, টিচারেরা বোঝে। অনেক নামি দামি কোচিং সেন্টার রয়েছে, আমি তাদের নাম নেবো না। আমি তাদের মক টেস্টগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো কেন করে, এই ধরনের তো কোয়েশ্চেন আসে না। যখন রেজাল্টটা বেরোবে এবং রেজাল্টটাতে যখন তোর র্যাঙ্ক লেখা থাকবে, তোর নামের পাশে লেখা থাকবে 548 র্যাঙ্ক হয়েছে তোর, তাহলে তোদের অ্যাকশন প্ল্যানটা কী হবে? আজ থেকে শুরু করে তোদের অ্যাকশন প্ল্যান কী হবে? যে সেই অ্যাকশন প্ল্যানটা তোদের এরকম দাঁড়াবে। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমরা 60 দিন আর মাত্র আমাদের হাতে রয়েছে, যদি ইলেকশনের জন্য না এক্সাম টাইম কিছু পেছাই বা এগোই, তো এই কটা সময়ের মধ্যে আমরা কীভাবে ফিজিক্সে একবারে টপ পারফর্ম করবো সেই স্ট্র্যাটেজি নিয়ে চলেছি। অর্থাৎ 60 দিনেতে দিনের পর দিন আমরা কী জিনিস করে যাবো এবং আমাদের কী কী জিনিস থেকে অ্যাওয়ার্ড থাকতে হবে সেগুলো আমরা দেখবো। তো ফার্দার টাইম ওয়েস্ট না করে দেখো, একবারে প্রথমে দেখি। সবার প্রথম যেটা মিথ থাকে যে যাদবপুর ইউনিভার্সিটি পেতে গেলে আমাদের 150 মার্কস চাই। তোমরা জানো 200 মার্কসের আমাদের এক্সাম হয়, তার মধ্যে 150+ যাদবপুরে পাওয়ার জন্য। যদি তুমি সিএসসি নিয়ে পড়তে চাও যাদবপুরে, তাহলে অবভিয়াসলি 150 তোমাকে চাই। বাট বাকি ডিপার্টমেন্টগুলো তুমি যদি চাও তাহলে তোমাকে কিন্তু 150 চায় না। সেখানে 80 মার্কস লেখা আছে, বাট 80 থেকে 100 মার্কস পর্যন্ত তুমি যদি স্কোর করো তাহলেও কিন্তু তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে পারবে। খুব সেফ সাইডে 110 মার্কস আমি বলবো। 110 মার্কস পেলেও কিন্তু এনাফ বা যথেষ্ট যাদবপুর ইউনিভার্সিটিতে ঢোকার জন্য। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে নেগেটিভ মার্কিং আছে বা কিছু, তো আলটিমেটলি তোমাকে 50% মাত্র স্কোর করতে হয়েছে যে কোনো এক্সামে, মানে এই ডাব্লিউবিজে এক্সামে তোমাকে মোট মার্কস 200-এর মধ্যে কত স্কোর করতে হচ্ছে? 100 স্কোর করতে হচ্ছে। এটাকে তুমি ভাবো, এবং তুমি ভাবো তোমার কাছে 2 মান্থস রয়েছে। এই 2 মান্থসের মধ্যে তোমাকে এই স্কোরটা করতে হবে। তো অবভিয়াসলি দেখে যতটা শক্ত মনে হচ্ছে ততটা না। আমি তোমাদেরকে খুব রাফলি একটা যদি অ্যাজাম্পশন দিয়ে দিই, 1,32,000 বা 1,33,000 ছেলের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু নন সিরিয়াস স্টুডেন্ট। তো তুমি যদি ওই 50%গুলোকে বাদ দিয়ে দিই, 60,000 স্টুডেন্টের মধ্যে আমাকে যদি ওই 1,000-এর মধ্যে আসতে হয়, সেটা কিন্তু ভীষণভাবে পসিবল। যারা মোটামুটি জানো, আমার ভিডিও দেখো রেগুলারলি, তো আমি বোগাস কিছু কথাবার্তা বলি না, লজিক্যালি কথাবার্তা বলি, এবং লজিক্যালি তোমাদেরকে দেখাবো কীভাবে সেটা পসিবল। সবার প্রথমে দেখো যে 90,000 স্টুডেন্ট, টোটাল 1,40,000, 1,30,000, 1,40,000 স্টুডেন্ট দেয় ডাব্লিউবিজেই। সেই স্টুডেন্টগুলোর মধ্যে 90,000-এর উপরে স্টুডেন্ট কী জন্য ফেল হয়ে যায়? তার কারণ হচ্ছে তারা বুঝতে পারে না যে তারা কী করবে এই 2 মাসে। এই 2 মাসে তারা কী করতে যায়? তারা পিএইচডি করতে যায়, যেন আমি সব পড়ে নেব। আমি ধরে ধরে শুরু করবো স্যার, ক্লাস 11 থেকে শুরু করবো, ইউনিট ডাইমেনশন থেকে, এবং মডার্ন ফিজিক্সের ক্লাস 12 এসে শেষ করবো। দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু স্টাডি। তোমাকে এখানে পিএইচডি করতে হবে না, তোমাকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। যে কোনো এক্সাম, বিশেষ করে ডাব্লিউবিজের ক্ষেত্রে এসব কিচ্ছু এসে যায় না ভাই তুমি কতটা জানো, আমার এসে যায় না তুমি কতটা জানো। আমি জানতে চাই তুমি কি পারবে অ্যান্সারটা করতে, হ্যাঁ কি না। 4টা অপশনের মধ্যে তুমি একটা কারেক্ট দেবে। তো পিএইচডি ট্র্যাপ একদম করা যাবে না, সব কিছু পড়ে উদ্ধার করে দেবো, নট ইগনোরিং পিওয়াইকিউ। তুমি পিওয়াইকিউ ছাড়া যা কিছু প্র্যাকটিস করতে আছো। পিওয়াইকিউ কেন দরকার? আমি আবারও বলছি, পিওয়াইকিউ কোনো দিন রিপিট হয় না, বাট পিওয়াইকিউ কেন দরকার? তার কারণ এক্সামের প্যাটার্ন বোঝার জন্য। তো পিওয়াইকিউ তোমাদের দরকার। একটা ভালো পিওয়াইকিউ সাইট রয়েছে, তোমরা কোনো বই কেনার দরকার নেই, তোমাদেরকে বলে দিচ্ছি, নন স্পন্সর, এসব থেকে আমরা টাকা পয়সা কিছু পাই না। examsite.com-এ যাবে, examsite.com-এ যাবে, সেখান থেকে গিয়ে তুমি যে কোনো এক্সামের, বিশেষ করে নিট, ডাব্লিউবিজেই, জেই, তাদের প্রত্যেক বছরের কোয়েশ্চেন্স বা চ্যাপ্টার ধরে ধরে কোয়েশ্চেন্স তুমি পেয়ে যাবে, তার অ্যান্সার সহ। তুমি তার অ্যান্সারও পাবে। তো এক্সাম সাইটে যাবে, এখানে পিওয়াইকিউ এর কোনো বই কেনার দরকার নেই। ফর্মুলা অ্যামনেশিয়া মানে হচ্ছে ফর্মুলাগুলো ভুলে যাওয়া। এর খুব ভালো উপায় রয়েছে, আমি আলোচনা করে দেবো যে কীভাবে এগুলোকে মনে রেখে দেবে, মাথার মধ্যে কীভাবে রেখে দেবে। এবং এক্সামের আগে প্যানিক করা, কেন প্যানিক করবো ভাই? আমি তো জানি যে এই কটা স্টুডেন্ট, এতগুলোর আমার কম্পিটিশন না ভাই। আমার কম্পিটিশন হচ্ছে এই 50,000 স্টুডেন্ট, এরা হচ্ছে আমার কম্পিটিশন। তার মধ্যে আমাকে 1,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার সেটা কীভাবে সম্ভব? পসিবল তো অনেক কিছুই। তার জন্য নিজেকে উজাড় করে পরিশ্রম করতে হবে। কীভাবে পরিশ্রম? এবং স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করতে হবে। এমন না যে আমি মানে অন্ধের মতো খেটে যাচ্ছে। দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে টু ক্র্যাক এনি এক্সাম। তো হলো, তো লো মক টেস্ট স্কোর, এইটার পিছনে এই কারণগুলো কিন্তু বর্তমান। তো রুট কজ, এগুলো রুট কজ যদি ঠিক করা হয় তাহলে কিন্তু এইদিকেও দেখা যাবে পাহাড় বাড়ছে, আইসবার্গের মতো ঠিক কেস হয়েছে। এবার ব্যাপার যেটা হচ্ছে যে অনলি 40 মার্কস, তোমাদের 50 মার্কসের ফিজিক্স রয়েছে। আমি যেহেতু ফিজিক্সের লোক, আমি ফিজিক্স নিয়েই তোমাদের কথা বলবো। ফিজিক্সে 50-এর মধ্যে 40+ পাওয়া যায়। তোমরা আগের বছরের, তোমরা নেই, তোমাদের দাদা দিদিরা জানে, আমি একটা চ্যানেলে পড়াতাম, সেই চ্যানেলে জাস্ট এক্সামের আগের দিন আমি একটা তোমাদের ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, মাত্র 2 ঘন্টার। বাট সেই ম্যারাথন ক্লাস থেকেও এক্স্যাক্টলি হুবহু বেশ কিছু কোয়েশ্চেন্স চলে এসছে। ইভেন আমার কাছে স্ক্রিনশটও নেওয়া রয়েছে যে কোন টাইম ল্যাপসে কোনটা বলেছি সেখানে এসছে। এবার এই মানে যে আমি 100% সব জেনে বসেছি, বাট আমি প্যাটার্নটা বুঝি। তো তোমাদেরকে কিন্তু প্যাটার্নটা বুঝতে হবে যে এই এক্সামের প্যাটার্নটা কী। তো সেই তার জন্য বেসিক্যালি আমরা জানি যে 60%, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় 40%-এর কাছাকাছি চলে এসছে, ফর্মুলা বেস চলে আসে।
ডাব্লিউবিজেই আগে করতো কি পুরো ফর্মুলা বেস দিয়ে দিত, এখন একটু কনসেপচুয়াল বেসে আসছে, ডাব্লিউবিজেই হয়ে গেল, নিট তো একটু হার্ডার লেভেলে, আর আমি বলবো সেটা ঠিক আছে যে তাহলে মানে বেসিক্যালি কী হবে, কোশ্চেনের টাফনেস বাড়লে ছাঁকাই করতে সুবিধা হবে। তো আলটিমেটলি ম্যাক্সিমামটা তোমাদের ফর্মুলা বেসড আসে ডাব্লিউবিজেইতে এখন পর্যন্ত, এবারে চেঞ্জ হতে পারে আমার ধারণা সেটা। বাকি হচ্ছে কিছু টপিক, কানেক্টিং কিছু টপিক রয়েছে, যে টপিকগুলো ধরো কনসেপচুয়াল কিছু টপিক সেখান থেকে আসবে, এবং বাকি যেগুলো 10%-এর জন্য মাথা খারাপ হয়ে যায়, তুমি পড়তে যাচ্ছ রিজিড বডি মোশনে হাজারো জিনিস রয়েছে এবং তারপর মানে তাকে অ্যাপ্লিকেশন করাও শক্ত, তো তুমি চলে যাচ্ছ ওগুলো করতে, আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে চ্যাপ্টারগুলো সেগুলোকে ছেড়ে চলে আসছো, তাহলে তো প্রয়োজন নেই, আমরা তো অবভিয়াসলি নাম্বার কমবে আমার। তো সেই জন্য যেগুলো 60 থেকে 60+30 টোটাল 90% সিলেবাস আমরা সেখান থেকে কভার করবো, আমি আসছি কোন কোন জায়গা থেকে করবো না করবো সেগুলো তো পরের ব্যাপার, বাট আপাতত এগুলো আমাকে জেনে রাখতে হবে যদি 40+ আমাদেরকে তুলতে হয় 50-র মধ্যে। আর ইভেন তোমরা জানবে, সবসময় জানবে, ম্যাথ 100 মার্কস থাকে সবার ক্ষেত্রে সেম, কেমিস্ট্রি 50 মার্কস থাকে। কেমিস্ট্রিতে দেখা যায় যে ম্যাক্সিমাম জন স্কোর করে ফেলে, তোমাদের আলটিমেটলি র্যাঙ্ক কতটা হবে বা তোমাদের বেটার কতটা পারফর্ম করতে পারবে সেটা কিন্তু ফিজিক্স ডিসাইড করে। আমি এটা খুব জোর গলায় বলতে পারছি যে র্যাঙ্ক সবসময় বেটার র্যাঙ্ক, মানে ওই 1000-এর মধ্যে বা 2000-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক করতে চাও সেটা অ্যাকচুয়ালি ফিজিক্স ডিপেন্ড করবে, কারণ ম্যাথে তো ম্যাক্সিমামগুলো অ্যান্সার করা যায়, তোমাদের কেমিস্ট্রিতেও খুব সোজা হয়, বাট ফিজিক্স যদি ঠিকভাবে রেডি না করো তাহলে কিন্তু তুমি ওই নিচের দিকেই পড়ে থাকবে। তো তোমাদের ফিজিক্সটাকে কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে যদি র্যাঙ্ক বুস্ট করতে চাও। যদি মনে হয় যে না স্যার আমি 50 থেকে 60 মার্কস তুলতে চাই এবং আমি নর্মালি ওই 20,000 থেকে 30,000 র্যাঙ্ক করে এই নর্মাল একটা কলেজে বা বেসরকারি কলেজে ভর্তি হবো, তাহলে তো কিছু কথা বলার নেই, তাহলে তুমি ছেড়ে দাও, তোমার ফিজিক্স পড়ে লাভ নেই। বাট যাদের মোটামুটি ওই 5,000-এর মধ্যে বা 2,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে তাদের কিন্তু ফিজিক্সে সিগনিফিকেন্টলি ভালো স্কোর করতে হবে, যদি না ভালো স্কোর করো তাহলে কিন্তু এই র্যাঙ্কটা কখনো পসিবল নয়। এবার গোল্ড মাইনগুলোতে আসি যে আমরা কী থেকে শুরু করবো স্যার, আমি জাস্ট এক্সাম দিয়েছি, যদি তুমি জাস্ট এক্সাম দাও বাবা তাহলে তোমার তো মডার্ন ফিজিক্স রেডি আছে। মডার্ন ফিজিক্স সেমিকন্ডাক্টর যেটা এবারে তোমাদের মোট 9 থেকে 10 নাম্বার এসেছিলো এখান থেকে মডার্ন ফিজিক্সে, তুমি বুঝতে পারছো 20% এসছে, গোটা ফিজিক্সের 20% 15 থেকে 20% সিলেবাস মডার্ন ফিজিক্স থেকে চলে এসছে, তোমরা অলরেডি মাত্র করে রেখেছো মডার্ন ফিজিক্স। তো সবার আগে আমরা মডার্ন ফিজিক্স সেমিকন্ডাক্টরগুলো দেখবো, তোমাদের যোগাযোগ ব্যবস্থা নেই ওটা দেখে লাভ নেই, তাহলে গোটা মডার্ন ফিজিক্স এখানে অ্যাটমিক লেখা রয়েছে, এখানে ফটো ইলেকট্রিকও লিখতে হবে, ফটো ইলেকট্রিকটা লিখতে ভুলে গেছে, এখানে ফটো ইলেকট্রিকও আমাদের থাকবে, তারপর অ্যাটম নিউক্লিয়াস আর সেমিকন্ডাক্টর এগুলোকে আগে করব। নেক্সট আমরা চলে যাব ইলেকট্রোস্ট্যাটিকে, কারেন্ট ইলেকট্রিসিটিটাকে ছাড়বো, ইলেকট্রোস্ট্যাটিকে হিট থার্মোডাইনামিক্স ইউনিট ডাইমেনশন, এগুলো হচ্ছে সোজা অপেক্ষাকৃত সোজা চ্যাপ্টার, বাট ওয়েটেজ খুব বেশি। এই কটা চ্যাপ্টার থেকে মানে রিলেভেন্সি যদি দেখতে চাই আমি 40 থেকে 50%-এর আমি দেখব, 40 থেকে 50% কোশ্চেন্স এই চ্যাপ্টারগুলো থেকে আসে। তো তুমি যদি এই চ্যাপ্টারগুলো মানে আমি যখন প্রিপারেশন শুরু করছি আমি 100% করবো না, ধরো করবো না, আমি এগুলোই করবো। এবার ব্যাপার হচ্ছে যদি তোমরা সিঙ্গেল মানে নিজে নিজে প্রিপারেশন নাও তাহলে এগুলোই করবে, বাট তোমাদের গাইড করার জন্য যদি কাউকে দরকার হয় আমার মনে হয় যে ফিজিক্সে এই যে জায়গাগুলো যে পুরোটা ক্লিয়ার করে দেওয়া, একটা ডিপিপি তোমাদের খুব দরকার, এখানে একটা ডিপিপি খুব দরকার তোমাদের, যে ডেলি প্র্যাকটিস প্রবলেম। এবার অনেকজন অনেক ডিপিপি দিতে পারে, যে বিভিন্ন জায়গা থেকে তোমরা ডিপিপি ডেলি প্র্যাকটিস প্রবলেম কালেক্ট করে করছো, বাট আমার ফিল হয় যে যেগুলো দরকার নেই মানে সেগুলোকে প্র্যাকটিস করে লাভ নেই অ্যাকচুয়ালি। যে ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে আমার ব্রেন ডেভেলপ করবে সেই টাইপ অফ কোশ্চেন্সের জন্য তোমাকে দিচ্ছে এমন কোশ্চেন, অনেক কোচিং সেন্টার কী করে তোমাদেরকে দিয়ে দেয় যে ইজি টাইপ অফ ডিপিপি, সেগুলোতে কি আলটিমেটলি তোমরা করতে পারো, মনে হয় বা আমি তো পাচ্ছি ভালো জিনিস, বাট আলটিমেটলি সেটা কিন্তু হয় না, তোমাদের ডিপিপি লেভেল থাকতে হবে যেগুলো কোয়েশ্চেন্স আসে, তার সাথে মক টেস্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট মক টেস্ট। যদি মক টেস্ট ঠিক মতো না দাও তাহলে কখনোই এই ভুলেই যাও তুমি, ফিজিক্স কেন বাকি সাবজেক্টে র্যাঙ্ক করা ভুলে যাও। তো প্রথম কথা হচ্ছে লেকচার্স, যে লেকচার্সগুলো এখন দরকার সব কিছু বসে বসে ওয়ান শট আমি দেখবো না, যেগুলো আমার দরকার স্যার সেগুলো দরকার করব, তার সাথে আমি ডিপিপি সলভ করবো এবং মক টেস্ট সলভ করবো। এবং তার জন্য আমি তোমাদের একটা কোর্স নিয়ে চলে এসেছি, যারা ভিডিওতে আছো তোমরা জানো অলরেডি, আগের বছর আমি কোর্স লঞ্চ করেছিলাম 749-এ কোর্সটা লঞ্চ আছে। এই কোর্সটা আমি 3 তারিখ থেকে শুরু করবো, আজকে 2-3 দিন পর থেকে কোর্সটা শুরু হচ্ছে। একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা করাবো, বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা কোর্সটা পড়বো। কী কী থাকবে একটুখানি ঝপ করে দেখানো, ভিডিওটা স্কিপ করো না। ডাব্লিউবিজেই এবং নিটের জন্য মাস্টারি ইন ফিজিক্স আমি একবারে বেস থেকে ক্লিয়ার করবো, তার কারণ বেস যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সব কিছুই তোমাদের ইজি লাগবে। ডাব্লিউবিজেই নিটের জন্য আমি ফিজিক্স তোমাদেরকে পড়াবো, সপ্তাহে 3টে করে ক্লাস হবে, 2টো করে আমরা ক্লাস করাবো, প্রবলেম সলভিং পিওয়াইকিউ সেদিন করাবো, এবং একটা করে র্যাপিড কোয়েশ্চেন মানে প্র্যাকটিস সেশন চলবে তোমাদের। 20 মক টেস্ট ফর ডাব্লিউবিজেই এবং 20 মক টেস্ট ফর নিট,
টোটাল যারা কোর্সটা নেবে তাহলে টোটাল কটা মক টেস্ট পাবে তোমরা? 40 মক টেস্ট। তাহলে স্যার আপনি এটা কেন বললেন না যে টোটাল 40 মক টেস্ট দিয়ে দেবো? আপনি দুটো আলাদা আলাদা কুড়ি কেন বললেন? তার কারণ দুটো লেভেল আলাদা, ডাব্লিউবিজেই লেভেল আলাদা। তো ডাব্লিউবিজেই লেভেল অনুসারে আমি 30টা মক টেস্ট দেবো তোমাদের, যার মধ্যে চ্যাপ্টার রয়েছে এবং ফুল মক টেস্ট থাকবে। এবং নিটের লেভেল অনুসারে 20 মক টেস্ট দেবো। তাহলে যারা শুধুমাত্র ডাব্লিউবিজে দেবে তারা কি নিটের মক টেস্ট দিতে পারবে না? তারা অবশ্যই দিতে পারবে তাদের প্র্যাকটিসের জন্য। যারা শুধুমাত্র নিট দেবে তারা কি ডাব্লিউবিজেই দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে, বাট দুটো লেভেল আলাদা হবে এবং তাতে একসাথে মিশিয়ে দেওয়া আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। তো আলাদা আলাদা করে টোটাল তোমরা কতগুলো মক টেস্ট পাবে? টোটাল 40 মক টেস্ট পাবে। যারা ইংলিশ ভার্সন তারা এসো না, কারণ আমি এটা পুরোটাই বাংলাতে করব। এবং তোমাদের এই মক টেস্টের অ্যান্সার শিট সেখানে প্রোভাইড করা থাকবে, পুরোটা অ্যান্সার প্রোভাইড করা থাকবে। 24/7 আমার গাইড পাবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যে কোনো ডাউটে আমাকে পাবে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত, ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ যখন থেকে হবে, কোনো ডাউট হলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, হ্যাঁ তেন কোথাও গন্ডগোল হচ্ছে সেগুলো থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত গাইড করবো। 3 মার্চ থেকে শুরু হবে। ডিপিপি পাবে, ডিপিপি সলিউশন পাবে এবং আমার গাইডেন্স পাবে সব থেকে বেশি। তোমরা যারা আমার লেকচার দেখেছো, অর্থাৎ যারা তোমার এক্সামের আগে, এইচএস এক্সামের আগে দেখেছো, তোমরা জানো কতটা ডেপথ আমরা যাই এবং ততটা ডেপথ থেকে আমরা কোশ্চেন্সগুলোকে ছিনিয়ে নিয়ে বার করে চলে আসবো অ্যান্সার তার। এবং তার টেকনিক আছে, ডাইমেনশন অ্যানালিসিস, হেন তেন খুব র্যাপিড জিনিস রয়েছে, খুব ভালো ভালো জিনিস তোমরা চেক আউট করতে পারো। এবং চেক আউট করার জন্য তোমরা কী করবে? এই ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে। এই ফোন নাম্বারটাতে যোগাযোগ করবে, এই ফোন 9332858575, এখানে আসবে, বলবে স্যার আমি কোর্স নেবো, তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। যদি নেওয়ার থাকে তাহলে বলবে, খারাপ হবে না। আলটিমেটলি এই সময় অনেকে হয় যে টাকার কথা, এই টাকাটা কেন নিচ্ছি সেটাও কথা হচ্ছে যে আমরা পুরো মক টেস্ট বানানোর জন্য টাকা নিচ্ছি, আর কিছু না। তোদেরকে যারা ব্যাচে থাকবে তোদেরকে টাকা হিসেব দিয়ে দেবো আমি, প্রত্যেকের তোদের টাকা কোথায় লেগেছে, আমি কোনো টাকা নিয়েছি কিনা, অবভিয়াসলি আমার কাছে কোনো টাকা থাকবে না। গোটাটা আমি তোদের মক টেস্ট বানাতে এবং ডিপিপি বানাতে দিয়ে দেবো, একটা মানে ছেলেকে রেখে আমি বানাবো গোটাটা, ঠিক আছে? চল এবার দেখছি আমরা র্যাঙ্ক 2, মানে টায়ার 1 তো আমি দেখে নিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলো। টায়ার 2তে আমরা কাইনেমেটিক্স দেবো, যেখানে ম্যাক্সিমামটা আমাদের গ্রাফিক্যাল কোয়েশ্চেন্স আছে। ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটেশনস, রে অপটিক্সটা আমরা দেখবো, কারণ রে অপটিক্স থেকেও কিন্তু সিগনিফিকেন্টলি 4-5টা কোয়েশ্চেন্স আসে। এবং ওয়েব অপটিক্সটা, যেটাকে আমরা ছাড়বো না, ব্যাস হয়ে গেল। এখানে আরেকটা আমি বলবো খুব ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাট। রিসেন্টলি দেখা গেছে ম্যাগনেটিজম এই জায়গা থেকে দেখা গেছে কিন্তু ভালো কোয়েশ্চেন্স আসছে। এবং ইএমআই, এই চ্যাপ্টারগুলো ছাড়লে হবে না, রিসেন্টলি কিছু ইয়ারে ভালো কোয়েশ্চেন্স কিন্তু দিচ্ছে তারা। এবং এখানে একটা ওয়ার্নিং তোদেরকে দিচ্ছি, যে ওয়ার্নিংটা হচ্ছে এই সমস্ত জায়গাতে ট্র্যাপে পড়বি না। যে কমপ্লেক্স আর রোটেশনাল মেকানিক্স এখন করতে যাই, আমি জানি না, যেটা জানি না সেটা আগে করি, একদমই না, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। ফ্লুইড মেকানিক্স আগে করি, এটা কিন্তু সঠিক পদ্ধতি না, কারণ এখান থেকে কোয়েশ্চেন্সের মানে হার কম আসে, ঠিক আছে? কমপ্লেক্স এসি সার্কিট আমি সলভ করতে যাচ্ছি, এলসি সার্কিট এগুলো আসে না, তো এইগুলোকে দেখে লাভ নেই। ইএমআইটা আসে, ইএমআইটা আমি বলবো না এখানে, ইএমআইটা মোটামুটি সোজা জিনিস, এটা এতটা শক্ত জিনিস না, এটা করে নিতে পারিস, ঠিক আছে? একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোদের কিন্তু ইউটিউবে আমি ক্লাস নেবো, বাট যদি চাই তোরা দেখতে পারিস। তাহলে তোদের অ্যাকশন প্ল্যানটা কী হবে, আজ থেকে শুরু করে তোদের অ্যাকশন প্ল্যান কী হবে, যে যেখান থেকে তোরা ধীরে ধীরে জিনিসগুলোকে দেখবি, সেই অ্যাকশন প্ল্যানটা তোদের এরকম দাঁড়াবে যে সবার আগে সিলেবাস, ভাই সিলেবাস যদি না করে আমার কী করবো? আগে সিলেবাসটা প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট বা পিডিএফ যাই হোক। তারপর হচ্ছে একটা ডাব্লিউবিজেই পিওয়াইকিউ বাই লেখা রয়েছে, বাই করবো না আমি কী করবো, আমি এক্সাম সাইটে যাব, দিয়ে আমি পিওয়াইকিউগুলোকে দেখে নেব। examsite.com যাবো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গিয়ে আগে পিওয়াইকিউগুলোকে আমি দেখে নেবো। তারপর রুটিন প্রত্যেক দিন কীভাবে পড়াশোনা করবো, 4 ঘন্টা 6 ঘন্টা কীভাবে পড়বো সেটাকে ঠিক করবো। দেন উইল বি দ্য টাফেস্ট পার্ট, যে গোস্ট মোড অন, তোদের গোস্ট মোড অন করে নিতে হবে, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যা আছে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে, নিজেদেরকে লুকিয়ে নিতে হবে, পুরো গা ঢাকা দিয়ে দিতে হবে 2 মাসের জন্য, দিয়ে পরিশ্রম করতে হবে। এই 2 মাসে এতটা ভালো র্যাঙ্ক করা যায়, কারণ আমার নিজের স্টুডেন্ট এই জায়গা থেকে বেরিয়েছে বলে আমি জোর গলাতে বলতে পারছি। এই 2 মাস যদি খাটিস বাবা, তোদেরকে আর সারাটা জীবন ভাবতে হবে না। যদি ভালো জায়গাতে, যাদবপুর ইউনিভার্সিটিতে যদি তুই পেয়ে যাস, ভালো ব্রাঞ্চে পেয়ে যাস, তোদের এমন মানে জায়গাতে প্লেসমেন্ট লাগবে, তোদের সারা জীবন ভাবতে হবে না ভাই, আমি সিরিয়াসলি বলছি এটা দাঁড়িয়ে এখানে। এবং তোরা কমিট কর যে আমি ফাইনাল মানে টাইম পর্যন্ত এই পরিশ্রমটাকে বজায় রাখবো, পুরো এক্সামের আগে পর্যন্ত। তোদের জানি না এবারে এক্সাম মেবি পিছিয়ে যেতে পারে ভোটের জন্য, বা এগিয়ে এগানোর চান্স কম, কারণ এবারে একটা সেমিস্টারই মাত্র হয়েছে, তো পিছিয়েই যাবে আলটিমেটলি যদি যাই, ঠিক আছে? এবার লাস্ট কিছু টিপ তোদেরকে দিয়ে দিই। 30 মিনিট ফর্মুলা স্ক্যান, মানে প্রত্যেক দিন যেগুলো পড়াবো আমি, পেড ব্যাচ হয়ে গেল, বা এখানে তো আমি ইউটিউবে অতটা মেবি দিতে পারবো না, বাট পেড ব্যাচে যেগুলো পড়াবো সেটা পুরোটা তোদের নাইটে মানে রাত্রিরে বসে বসে কী করতে হবে, ফর্মুলাগুলোকে স্ক্যান করতে হবে, আমাকে দেখে নিতে হবে স্যার 2টো চ্যাপ্টার পড়ানো হয়েছিল, সেই 2টো চ্যাপ্টারে কী কী ফর্মুলা ছিল। ঘুমানোর আগে যখন দেখবি সাবকনসিয়াস মাইন্ডে সেটা স্টোর হতে থাকবে। প্রত্যেক উইকলি প্রত্যেকে তোদের একটা নোটবুক করতে হবে, আমি এটা বলে দেবো, সমস্ত স্ট্র্যাটেজি তোদেরকে বলে দেবো। একটা নোটবুক ক্রিয়েট করতে হবে, যে আমি একটা সলভ করতে গিয়ে আমি এই ভুলটা করেছিলাম, লিখে রাখবি,
যাবি, আমি ইউনিটে ভুল করে ফেলেছিলাম, আচ্ছা আমি 10 টু দি পাওয়ারের হিসাবে ভুল করে ফেলেছিলাম, সেটা নোটবুকে লিখে রাখতে হবে এবং উইকলি শেষে দেখতে হবে যে এই ভুলটা যেন আমি করি আর, ঠিক আছে? একটা করে শর্ট নোট থাকবে, সেই শর্ট নোটে সারা দিনের বা সারা সপ্তাহের যে কাজগুলো করেছি সেগুলোকে স্টোর রাখতে হবে। ক্লিয়ার? এবার নিউমেরিক্যাল কীভাবে সলভ করে সেটা আমি পরে আলোচনা করে দেবো, যে প্রত্যেকটা স্ক্যান করতে হবে ইউনিটগুলোকে। ধর 4টে অপশান আছে, 1 2 3 4, তুই স্ক্যান করে দেখছিস যে এই অপশানগুলোর মধ্যে তাদের ডাইমেনশন মিলছে না, তোকে ফোর্স দিয়েছে, ফোর্সের একটা নির্দিষ্ট ডাইমেনশন রয়েছে, এফ ইকুয়াল টু এম এর ডাইমেনশন এবং এর ডাইমেনশন, বাট বাকিগুলো অ্যান্সারে কিন্তু আসছে না, এই ডাইমেনশনটা এর সাথে মিলছে এম এর ডাইমেনশনের সাথে, তো তখন ফর্মুলা এলিমিনেট করতে হয় তখন ওইগুলোকে। তো সেই সমস্ত ট্রিক্সগুলো তোদেরকে শেখাবো। ম্যাপ ফর্মুলা মানে সেটাও আমি দেখবো যে ফর্মুলাগুলোকে কীভাবে অ্যানালিসিস করে তোদের অ্যান্সারগুলোকে সহজে বের করা যায়। অ্যাপ্রক্সিমেট ভ্যালু কীভাবে ধরতে, একটা ক্যালকুলেশনে বড় বড় ক্যালকুলেশন রয়েছে, 10⁻².5 6.023 10⁻23, এই সমস্ত ক্যালকুলেশনগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলোকে দেখাবো, ঠিক আছে? 60 সেকেন্ডের মধ্যে কীভাবে করতে হয় অ্যান্সার সেগুলোকে তোদেরকে শিখিয়ে নেবো। আচ্ছা চল, এবার হচ্ছে এক্সাম হলে গিয়ে কী ধরনের প্রোটোকল ইউজ করবি সেগুলো তো পরের ব্যাপার, আগে কেমিস্ট্রি করতে হয় আমরা জানি, তারপরে ফিজিক্স করতে হয়, ম্যাথ তো আলাদা পেপারে আসে, সেটাকে নিয়ে করার দরকার নেই। এবং ইগোটাকে একটু সাইডে রাখতে হবে ভাই, যে ইকোয়েশনটা তো সোজা, আমি তো জানি এটাকে আমার দ্বারা হচ্ছে না, 3 মিনিট টাইম লাগিয়ে দিলি, দ্যাট ইজ নট হাউ টু সলভ অ্যান এন্ট্রান্স লেভেল কোয়েশ্চেন্স, ঠিক আছে? তো খুব ভালোভাবে এই ইগোটাকে কন্ট্রোল করা শিখতে হবে। মক টেস্ট একটা নিজেদের মতো চুজ কর, আমাদের যারা পেড ব্যাচে থাকবে প্রত্যেক উইকলি তোদের 1টা বা 2টো করে মক টেস্ট দেওয়া থাকবে, তো সেই মক টেস্টগুলো একটা নির্দিষ্ট টাইমে তোদেরকে সলভ করতে হবে। ফুল মক টেস্টগুলোকে মেবি তোরা ধরে নিলি যে সোমবার দিন করে করবি, বাকিগুলো অন্য কোনো দিনে, তো সেই জায়গাগুলোকে করতে হবে। মোটামুটি টার্গেট নিবি তোরা 20টা ফুল মক টেস্ট, আমরা 40টা দিচ্ছি, তোরা 20টা ফুল মক টেস্ট দিবি, এবং যে কোনো জায়গা থেকে নিবি না, যে কোনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে নিবি। তোরাও কী করে বুঝবি যে কোনটা স্ট্যান্ডার্ড জায়গা আর কোনটা এমনি এমনি জায়গা, সেটা আমি বুঝি, টিচারেরা বোঝে। অনেক নামি দামি কোচিং সেন্টার রয়েছে, আমি তাদের নাম নেবো না, আমি তাদের মক টেস্টগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো কেন করে, এই ধরনের তো কোয়েশ্চেন্স আসে না, তখন আমি বুঝলাম যে তারা করে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশানের জন্য, মানে স্টুডেন্টদেরকে ভালো দেখাবো যে তাদের কাছে পড়ে স্টুডেন্টগুলো মক টেস্টে 200-র মধ্যে 180 পেয়ে যাচ্ছে তাদের মক টেস্ট দিয়ে, বাট স্টুডেন্টরা ভাববে যে আমরা তো ভালো পেয়েছি, এত 180 পেয়েছি, বাট আমি জানি যে তাদের লেভেলটা ঠিক না, ওই লেভেলে কোয়েশ্চেন্স আসে না, শুধুমাত্র স্টুডেন্টদেরকে ভালো লাগানোর জন্য তারা মক টেস্টগুলো এরকম বানিয়েছে। তো সেরকম বাবা দেখিস, একটু নাম দেখে যাস না যে নামি দামি আছে বলে সেখানে চলে যাই, আমার কাছে পড়িস না পড়িস কিছু এসে যায় না আমার, বাট আলটিমেটলি নিজেদের এই 2টো মাস বা ফিউচারটাকে নষ্ট করিস না, সেটা একটুখানি ইগোতে আসবি না যে অন্য বড় জায়গা তো নাম এখান থেকে পাচ্ছে, অনেকে র্যাঙ্ক কেনা যায়, অনেক কিছু করা যায়, এই সমস্ত মাফিয়া জিনিস আমি ঢুকতে চাই না, আমাকেও খেতে হবে এসব করে। তো যাই হোক, কিন্তু ভুলভাল জায়গাতে যাবি না, এটা আমার বলার উদ্দেশ্য। এবার যেটা খুবই কম্প্রোমাইজড হয়ে যায় সেটা হচ্ছে তোমার শরীর এবং মন। তুমি যদি শরীরটাকে ঠিকমতো না করো, মাত্র 4 ঘন্টা যদি তুমি ঘুমাও, ইট ইজ নট পসিবল টু ক্র্যাক এনি এন্ট্রান্স এক্সাম। তো নিজেকে ঘুমটা অন্তত ঠিকঠাক করতে হবে, যে 6 ঘন্টা যেন ঘুম হয়, যে দিনের বেলায় যদি ঘুম পাই তাহলে 1 ঘন্টা যেন হয়ে যায়, যাতে পুরো আমাদের ব্রেনটা রিসেট হতে পারে, বডিটা রিসেট হতে পারে। তো ঘুমটাকে কম্প্রোমাইজ করবি না, এবং একটুখানি বাইরে বেরোবি অন্তত 20 থেকে 30 মিনিটের জন্য। খেলতে যাস যারা খুবই ভালো, বিকেলে খেলিস, না হলে অন্তত হাঁটবি একটু 20 থেকে 30 মিনিট, বাইরেটা বা ছাদেতে একটুখানি হাঁটাচলা করবি, যাতে মাইন্ডটা ফ্রেশ হবে, কারণ এই সময় অনেক প্রেশার আসবে মাইন্ডে, ঠিক আছে? আর আমার কিছু বলার নেই, এই জিনিসটা বলার প্রয়োজন করে না, যে বাবা মারা এত কষ্ট করে তোদেরকে মানুষ করেছেন, ওনারাও চায় যে তোদের সাকসেসফুল যে মুখ সেটা দেখতে। তো তাদের কথাটা মাথায় রাখবি, যে যখন রেজাল্টটা বেরোবে এবং রেজাল্টটাতে যখন তোর র্যাঙ্ক লেখা থাকবে, তোর নামের পাশে লেখা থাকবে 548 র্যাঙ্ক হয়েছে তোর, যখন লেখা থাকবে শুধুমাত্র ওর 123 র্যাঙ্ক হয়েছে, অর্ঘদীপ র্যাঙ্ক করেছে, আগের বছরই ও র্যাঙ্ক করেছে 164 মতো র্যাঙ্ক হচ্ছে, WBJতে সিএসসি নিয়ে পড়ছে এখন, কারণ অনেকে বেরিয়ে গেছিলো বলে। তো অর্ঘদীপকে আমি নিয়ে আসবো ইন্টারভিউতে, দেখবি ওকে, তো 164 র্যাঙ্ক করেছে। তো তার বাবা মা মানে তার আলাদা, মানে একটা তার মধ্যে, মানে নিজে তো প্রাউড ফিল হচ্ছে, তার মধ্যে একটা আলাদা খুশি থাকে, তার বাবা মায়ের চোখে একটা গর্ব হয় যে ছেলেটা ওখানে করেছে, সে নেক্সট ক্র্যাক করেছে। তো সেই ধরনের জিনিসগুলো শুধু ভাববি যে আউটকামটা কী হতে পারে, তারপর পড়াশোনাটা শুরু করবি, নিজেকে প্রমাণ করবি এই সময়, ঠিক আছে? চলো এখন থেকে শুরু করে দাও পড়াশোনা, আর কিছুদিন বাকি রয়েছে, আমি তোদের সাথে রয়েছি। WPJEর জন্য ইউটিউবের ক্লাস আসবে, বাট আমি বলবো তোদেরকে যদি পারিস তাহলে পেড ব্যাচে আসিস, খুব একটা বেশি টাকা না, 749 টাকা, এমনিতেই আমরা অনেক টাইম নষ্ট করে দিই, অফলাইন টিউশন হলে তো এমনি নষ্ট করে দিই, আমরা 2 মাস এটা করাবো, যতদিনে এক্সাম হয় ততদিন তোদেরকে গাইড করবো এটা নিয়ে, 749 নিয়ে। আমার পকেটে কিছু আসবে না, 749টা পুরোটা মক টেস্ট বানাতে চলে যাবে এবং ডিপিপি বানাতে চলে যাবে, মানে আমি দেবো, যে টাইপ করবে তার কাছে যাবে, ঠিক আছে? চল, ভালো থাকিস সবাই, টাটা, আবার দেখা হচ্ছে তোদের পরবর্তী ভিডিওতে। খুব ভালোভাবে পড়াশোনা কর, আমি তোদের সাথে আছি, ইউটিউবেও আছি, পেড ব্যাচে তো আছি, ঠিক আছে? টাটা, চলো।